সম্পাদক অর্থ কুমুদ মন্ডল মহাশয়কে আমি বক্তব্য রাখার জন্য, সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট যারা প্রাক্তন নেতৃবৃন্দ এবং বর্তমানের নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা বসে আছেন, তারাও অনেকেই বিভিন্ন সময় আমাদের এই প্রিয় সংগঠনের নেতৃত্বকারী ভূমিকায় তারা বিভিন্ন জন ছিলেন এবং আমার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, সাথী, বন্ধু যারা এসেছেন, তাদেরকে সকলকে যথাস্থানে সম্মান জানিয়ে আমি কয়েকটি কথা শুধু বলবো। আমি যে কথাগুলি বলবো সেই কথাগুলি আমরা সকলেই জানি। যে সময় এই সম্মেলনটি এই কলকাতার বুকে অনুষ্ঠিত হচ্ছে, আপনারা সকলেই জানি যে শিক্ষার অঙ্গনে, শিক্ষা ব্যবস্থার উপরে কি ভয়ানক একটা আক্রমণ নেমে এসেছে। এটা আমরা সকলেই জানি। কেন এই আক্রমণ? আমার পূর্ববর্তী বক্তারা তারা বলেছেন, প্রত্যেকেই একই সুরে বলেছেন যে এই আক্রমণ যোগ্য শিক্ষকদের চাকরি ক্যান্সেল করে দেওয়া থেকে শুরু করে একটার পর একটা বিদ্যালয়কে তুলে দেওয়া, এর আসল পরিকল্পনা কোথায় রয়েছে এ কথা কিন্তু আমরা সকলেই জানি। আসল পরিকল্পনা আমাদের এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে তুলে দেওয়া। আপনারা ইতিমধ্যে কিছুদিন আগে শুনেছেন যে আমেরিকাতে সেখানকার সরকার ক্ষমতায় আসার পর সেখানে যে যতটুকু সরকারি শিক্ষা ব্যবস্থা ছিল সেটাকে তারা তুলে দিয়েছে। তাহলে গোটা পৃথিবী জুড়ে কিন্তু এই যে শিক্ষাকে বেসরকারীকরণের একটা নকশা কিন্তু চলছে। যারা আসল ধনশক্তিশালী ব্যক্তিত্ব আমাদের দেশ বিদেশ যারা যেখানেই রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই চাইছে যে শিক্ষার অঙ্গনটাকে তারা যদি দখল করতে পারে, তাহলে কিন্তু এখানে থেকে সব থেকে বেশি মুনাফা লাভ করতে পারবে। তাই এই জায়গাতেই তারা কিন্তু সব থেকে আক্রমণ এবং সরকারকে যেন প্রকারে সরকারকে বুঝিয়ে নানান কৌশলে তাদের কাছ থেকে বেসরকারীকরণ করার কৌশল তারা নিয়েছে। কিন্তু আমরা যদি একটু পিছনের দিকে ফিরে যাই, আপনারা ভাবুন তো, আমার এখানে অনেক বয়স্ক মাস্টারমশাই দিদিমণিরা রয়েছেন। আমরা হয়তো তাদের কাছে, তাদের অতীতের কাছে কারো কাছে পড়াশোনা করেছি। এখানে না থাকলেও আমার মাস্টারমশাইদের সমতুল্য বয়সে, দিদিমণিদের সমতুল্য বয়সে এখানে অনেকেই রয়েছে। যে এখান থেকে যদি আমরা বহু বছর আগে ফিরে যাই, শিক্ষার আঙ্গিনায়, সভ্যতার অগ্রগতিতে, যখন এই শিক্ষাটা যারা তিল তিল করে এই সমাজের অগ্রগতির
প্রশ্নে যারা শিক্ষাটাকে দেওয়ার চেষ্টা করেছিলেন তারা কিন্তু প্রত্যেকে নিঃস্বার্থভাবে, আপনারা সেই টোলের পণ্ডিতের কথাই ভাবুন না কেন, সেই টোলের পণ্ডিতরাও কিন্তু ওই সারা বছর ধরে একটু ধান, কিছু চাল তাদের সন্তানেরা ওই টোলের পণ্ডিতের কাছে যেত, তাদের কাছে পৌঁছে দিত। তার বিনিময়ে সে কিন্তু তার কাছে কোনো দাবি ছিল না, সেইটুকু যা পেত সেইটুকু নিয়েই তাদের সন্তানকে, তাদের পড়াশুনো করে নিঃস্বার্থভাবে তাদের সন্তানকে শিক্ষা, দীক্ষা, বিদ্যা, বুদ্ধিতে বলিয়ান করে তুলত। এভাবে ধীরে ধীরে সেখান থেকে টোল, মক্তব, মাদ্রাসা থেকে শুরু করে, পাঠশালা থেকে শুরু করে এইভাবে শিক্ষার আঙ্গিনায় কিন্তু আলো জ্বলেছে। এই যে আমরা যে স্কুলগুলোতে পড়াশোনা করেছি সেই স্কুলগুলো কিন্তু, অধিকাংশ স্কুলগুলো কিন্তু কোন মনীষী, কোন বিশিষ্ট ব্যক্তি, কোন জমিদার তারাই কিন্তু সেই জমি দান করেছেন, তার একটা স্কুলের ঘর নির্মাণ করে দিয়েছেন, টাকা তুলেছেন, সেই টাকা তুলে তুলে স্কুলগুলো তৈরি হয়েছে। আজকে সেই স্কুলগুলোর কি অবস্থা আপনারা ভাবুন তো, কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেই স্কুলগুলো, যেখানে ছাত্রছাত্রীরা কোলাহল করতো, মুখরিত থাকতো সারাদিন স্কুল। সেই স্কুলগুলোতে আমাদের ওখানে সোন ট্রেনিং বলে একটা স্কুল আছে চুচুড়ার বুকে, আমি চুচুড়ায় থাকি। সেই স্কুলে এক সময় ওখানকার সমস্ত বিশিষ্ট মানুষরা তারা পড়াশোনা করেছেন, কিন্তু এখন সেখানে 50-এর কম ছাত্রছাত্রী। এরকম বহু স্কুল আছে। আর এই কলকাতার কথা আপনারা নিজেরা জানেন, আমরা পড়াশুনো আমরাও নানান ভাবে জানি যে স্কুলগুলো যেখানে দাঁড়িয়ে একজন, সেই সময় তিনি স্কুলটাই একটার পর একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, দাঁড়িয়ে স্বপ্ন রেখেছিলেন যে স্কুল একদিন যুগ যুগান্ত ধরে স্কুলে ছাত্রছাত্রী আসবে, থাকবে, তাদের কোলাহলে সারা জীবনে স্কুলটা সুন্দর হয়ে উঠবে। কিন্তু তাদের সেই স্বপ্নগুলো কোথায় গেল? এটা আমাদেরকে, আমাদের বিবেকের কাছে কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে, সকলের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে যে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কোথায় নিয়ে যাচ্ছি। এই বিদ্যাসাগর, আপনারা ভাবুন তো, তার কথাটা ভাবুন তো, যে এই শিক্ষার, শুধু নারী শিক্ষার অগ্রগতিতে, শিক্ষার আঙ্গিনাকে প্রস্ফুটিত করার জন্য তার কত বড় ভূমিকা, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা দানের জন্য তার কত বড় ভূমিকা। রামমোহন থেকে, বিদ্যাসাগর থেকে শুরু করে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে দেশের বড় মনীষীরা, স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীরা, তারা প্রত্যেকেই একই রকম ভাবে শিক্ষা হচ্ছে একেবারে জলের ধারার মতো, যে শিক্ষা না পেলে মনুষ্যত্ব, বিবেক, মূল্যবোধ, চেতনা কোনটাই আমাদের জাগ্রত হতে পারে না। আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? 8,223টি স্কুল উঠে যাওয়ার তালিকায় রয়েছে, আরো প্রতিদিন স্কুল উঠে যাওয়ার তালিকায় বড় হচ্ছে তালিকা। ফলে আমরা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, আমি একটা কথা প্রথমে বলেছি, আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, তার মানে এই নয় যে আমি যা জানি আপনারা তা জানেন না। আপনারা প্রত্যেকেই এটা অনুভব করতে পারছেন যে সরকারি শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের মুখে। তাহলে এর থেকে উত্তরণের পথ কোথায়? 25,753 জন চাকরি চলে গেল। এই
চাকরি চলে যাওয়া মানে তাদেরকে নিয়ে পুতুল খেলা হচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্ত। বলেছে 31শে ডিসেম্বর আপনাদের ফাঁসির দিন, ওই দিন ফাঁসি দিয়ে দেওয়া হবে। আচ্ছা, 31শে ডিসেম্বর তার আগে কি আপনি যখন যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারলেন, যোগ্যদের স্কুলে যেতে বলতে পারছেন, তখন কি সুপ্রিম কোর্ট তাদের যে সিবিআই যে রিপোর্ট যে ওএমআর তাদের কাছে জমা করেছে, তাদের কি পূর্ণ সময়ের জন্য বহাল করার ক্ষমতা ছিল না? একজন বিচারপতি তিনি একাই যা ভাববেন 25,000 26,000 শিক্ষকের জীবনকে তিনি এভাবে এক লহমায় তিনি চাকরিচ্ছেদ করে দিতে পারলেন। এটা কোথায়, কোন বিবেকের কাছে আমাদের প্রশ্ন করতে হবে না যে কোথায় যাচ্ছে? তাহলে এর ভেতরে কোন অঙ্গুলি নির্দেশন আছে, যার জন্যই কিন্তু আজকে এই জায়গায় আমরা এরকম ভাবে একটা পরিকল্পিত ভাবে এগুলো কিন্তু হয়ে যাচ্ছে। আগামী দিনে আমাদের ঘরের সন্তানেরা, আমরা কিন্তু এখন নিজেদের সন্তানদেরকেও আমরা, ওই ম্যাডাম বলে গেছেন, যিনি কানিশা ম্যাডাম সম্ভবত, তিনি বলে গেছেন তিনি কিভাবে পড়াশোনা করেছেন। মাঠে ধুলোর মধ্যে খেলতে খেলতে তারপরে কোন প্রকারে স্নান করে ছুটে গেছেন স্কুল প্রাঙ্গণে। এইভাবেই তো আমরা প্রত্যেকে এখানে যারা অধিকাংশ যারা রয়েছি তারাই তো ধীরে ধীরে বড় হচ্ছে। আর আমাদের সন্তানেরা ভাবুন তো, একটা তাদেরকে সত্যি একটা মানবিকতা মূল্যবোধ কোন মনীষীদের এই যে সিলেবাসটা তৈরি হয়েছে, এই সিলেবাসের মধ্যে আপনি যে সত্যিকারের একটা শিক্ষা দান করবেন, সেই শিক্ষা দান করার জন্য যে এদেশের মনীষীদের, এদেশের দেশপ্রেমীদের, একজন বিজ্ঞানীর জীবনকে তুলে ধরবেন, এরকম কোন জায়গা আছে আপনারা সেই পাঠদান করতে পারছেন? ছাত্রছাত্রীদের সামনে সেই মূল্যবোধ তুলে ধরতে পারছেন? কেউ মূল্যবোধ তুলে ধরার সুযোগ আছে? তাহলে কি করে আপনি, আমরা বলতে অনেকেই অনেক সময় প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়, দেখছি নানান ভাবে, না সরকারি স্কুলে চাকরি পেয়ে গেলে তারা নাকি একেবারেই গা ছেড়ে দিয়ে জোয়ারে ভেসে যাচ্ছে। আরে সত্যিকারের কি পরিকাঠামো আছে? আমি যে সিলেবাসটা নিয়ে প্রতিদিন আমার সন্তানদের সামনে দাঁড়াচ্ছি, সেই সিলেবাস কি সত্যিকারের বিবেক মূল্যবোধ জাগানোর সিলেবাস? আপনারা ভেবে দেখবেন তো, এই মাস্টার মশাইদের কোয়ালিটি নেই। তারা প্রত্যেকেই, আমার তো মনে হয় দিদিমণি মাস্টার মশাইরা তারা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের অত্যন্ত দক্ষ। তারা প্রত্যেকেই পারে তাদের সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে বড় করে তুলতে, কিন্তু সত্যিকারের সিলেবাসের মধ্যে কোনো দিশা নেই। আমরা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, আমরা যারা রয়েছি, এই সংগঠনটা একটু ভিন্ন চরিত্রের সংগঠন। আমি যতটুকু বুঝেছি, আপনারাও যতটুকু বুঝেছেন, এই অন্য সংগঠনের মতো এই শিক্ষক সংগঠন নয়। এই আপনারা যারা বসে আছেন তারাই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কে কবিতা আবৃত্তি করতে পারে, কে গান করতে পারে, কে ভালো প্রজেক্ট করতে পারে, কে ভালো খেলাধুলো করতে পারে, তাদের সন্ধান করে। আমার তো মনে হয় প্রত্যেকটা জায়গায় আমি আমার শিক্ষকদের দেখেছি যে প্রত্যেকটা স্কুলে তাদেরকে খুঁজে খুঁজে বের করে নানান ভাবে উৎসাহিত করছে এই সংগঠনের কর্মীরা। আর তো আমি কোথাও দেখি না। এই সংগঠন কিন্তু ভিন্ন চরিত্রের সংগঠন, আলাদা মর্যাদার সংগঠন। এই সংগঠনকে, এই শিক্ষক সংগঠন 1921 সালে স্বাধীনতা আন্দোলনের আগে এমনিটিও যখন প্রথম গড়ে উঠেছিল,
তারপরে 1970 সালে যখন এই শিক্ষক সংগঠনকে রাজনৈতিক তকমা দিয়ে কুক্ষিগত করতে চাইল, তখন আমার পূর্বতন যারা এই শিক্ষক সংগঠনকে গড়ে তুলেছিলেন তাদের ভূমিকার কথা ভাবুন তো। তারা কোন দৃষ্টিভঙ্গিতে যে শিক্ষকরা ব্যক্তিগত যাই করুন না কেন, ব্যক্তিগত শিক্ষার আঙ্গিনার বাইরে গিয়ে সে ব্যক্তিগত ভাবে যাই করুক না কেন, কিন্তু তিনি যখন ছাত্রদের সামনে দাঁড়াচ্ছেন, ছাত্রদের কথা বলছেন, শিক্ষকদের কথা বলছেন, তখন তার কোনো রাজনৈতিক সত্তা থাকবে না। এই কথা যারা ভেবেছিলেন তারাই কিন্তু এই শিক্ষক সংগঠনটাকে গড়ে তুলেছিলেন। ফলে তাদের উত্তরসূরি আমরা। এই সংগঠনকে রক্ষা করার দায়িত্ব আমাদের, এই সংগঠনকে আরো শক্তিশালী করার দায়িত্ব আমাদের। আমরা একমাত্র সংগঠন, আপনারা দেখবেন কালকে বর্ধমানে আমরা একটা পথসভা করেছি। ভেবেছিলাম বর্ধমানে অনেকদিন আমাদের সংগঠনটা দুর্বল, আমাদের সংগঠনের ওখানে খুব একটা বেশি কেউ নেই। ফলে সেখানে গিয়ে দেখলাম যে সেখানে আমরা 13-14 জন মাস্টারমশাই দিদিমণিরা একসাথে হয়ে গেলাম। আরো বহু শিক্ষক সেখানে এসে বাইরে থেকে এসে দাঁড়িয়ে গেল, পরিচিত শিক্ষকরা এসে দাঁড়িয়ে গেল। তাহলে ভাবুন যে আমরা যেখানেই মানুষের সামনে, গতকাল আমাদের চুচুড়াতেও একটা পথসভা হয়েছে, যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা, তাদেরও একটা প্রোগ্রাম ছিল। এসটিআর প্রোগ্রাম হচ্ছে বলে তারা বললেন যে আমরা মাইকটা বন্ধ করে দিচ্ছি, আমরা এখানেই আপনাদের সাথে একসাথে প্রোগ্রামটা করব। ফলে আপনারা ভাবুন, এই যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা কিন্তু জানেন, তারাও বুঝেছেন যে একমাত্র এসটিআর সত্যিই আমাদের পাশে আছে। যেখানে যে জায়গায় ন্যূনতম আমাদের যে দাবি, একেবারে প্রত্যেকের পেশাগত দাবি, শিক্ষাকে রক্ষা করার দাবি, শিক্ষকদের চাকরি রক্ষা করার দাবি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ক্ষেত্রেই ঝাঁপিয়ে পড়ে তাদের পাশে দাঁড়িয়ে এই সমস্যাগুলো দূর করার। কিন্তু এই সমস্যাগুলো দূর করার কি শক্তিশালী শেষ পর্যন্ত আমরা সেই জায়গা অর্জন করতে পারবো? একেবারে কেন্দ্র রাজ্য থেকে শুরু করে সবাই কিন্তু শিক্ষাকে ধ্বংস করার পরিকল্পনা নিচ্ছে। তাই সাথে যারা সম্মানীয় এখানে মাস্টার মশাই এসেছেন, যারা আমার সহকর্মীরা এখানে রয়েছেন, তাদের কাছে শেষে একটাই আবেদন করব, এই শিক্ষক সংগঠন এই কলকাতার বুকে এখানে যে প্রতিবেদনটা রাখা হয়েছে, প্রতিবেদন কিন্তু আপনারা পড়েছেন, প্রত্যেকটি ছত্রে ছত্রে লেখা আছে শিক্ষাকে বাঁচানোর আকুতি। আগামী দিনে এখানে যারা নেতৃত্বে আসবেন তারা প্রত্যেকেই এই সংগঠনটাকে রক্ষা করার জন্য এবং এই শিক্ষাকে বাঁচানোর জন্য অগ্রণী ভূমিকা নেবেন। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি জিন্দাবাদ।